রাত যত গভীর হচ্ছিল, পাহাড়ের পথ ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। হ্যাঁ মহারাজ, আমি অনেকক্ষণ ধরেই অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ চারদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। অনেক দিন আগের কথা। এক সমৃদ্ধ রাজ্যে বাস করতেন এক অহংকারী রাজা। তার বিশ্বাস ছিল এই পৃথিবীতে তার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই। কিন্তু সেই রাজ্যেই থাকতো এক গরিব চাষা, যার কাছে না ছিল ধন সম্পদ, না ছিল কোনো ক্ষমতা, কিন্তু ছিল অসাধারণ বুদ্ধি আর শান্ত মাথা। একদিন হঠাৎ করেই রাজা শুনতে পেলেন এই গরিব চাষার বুদ্ধির গল্প চারদিকে ছড়িয়ে পড়ছে। এতে রাজা খুব রেগে গেলেন। তিনি ঠিক করলেন এই চাষাকে পরীক্ষা করেই দেখবেন। কি বললে? আমার রাজ্যে এমন কেউ আছে যে আমার থেকেও বেশি বুদ্ধিমান? মহারাজ, লোকজন তাই বলছে। সেই চাষা নাকি খুব চতুর ও বুদ্ধিমান। তাকে তৎক্ষণাৎ আমার দরবারে নিয়ে আসো। আমি নিজেই তার বুদ্ধির পরীক্ষা নেব। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ চাষা, শুনেছি তুমি নাকি খুব বুদ্ধিমান। আমি তো একজন সাধারণ মানুষ মহারাজ, আপনার মতো জ্ঞানী নই। তাহলে শোনো, আমি তোমাকে একটি কঠিন প্রশ্ন দেব। যদি উত্তর দিতে পারো তুমি মুক্তি পাবে, না পারলে শাস্তি ভোগ করতে হবে। রাজ দরবারে চারদিকে নীরবতা। সবাই অপেক্ষা করছে রাজার কঠিন প্রশ্ন শোনার জন্য। গরিব চাষা শান্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু রাজা মনে মনে ভাবছেন আজ এই চাষাকে সবার সামনে অপমান করেই ছাড়বেন। শোনো চাষা, আমি তোমাকে 3টি প্রশ্ন করব। যদি একটিতেও ভুল করো তাহলে কঠিন শাস্তি পাবে। মহারাজ, আমি চেষ্টা করব সঠিক উত্তর দিতে। রাজার প্রথম প্রশ্ন, বলো তো, এই পৃথিবীর সবচেয়ে দ্রুত জিনিস কি? দরবারে সবাই ফিস ফিস করতে লাগলো। কেউ বলল ঘোড়া, কেউ বলল বাতাস, কিন্তু চাষা একটু হেসে উত্তর দিল, মহারাজ, পৃথিবীর সবচেয়ে দ্রুত জিনিস হলো মানুষের মন। এক মুহূর্তেই মন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে। দরবারে সবাই অবাক। রাজার দ্বিতীয় প্রশ্ন। রাজা এবার একটু চিন্তায় পড়ে গেলেন, তবুও আবার প্রশ্ন করলেন, তাহলে বলো, সবচেয়ে ভারী জিনিস কি? সবাই ভাবতে লাগলো, হাতি, পাহাড়, লোহা। মহারাজ, সবচেয়ে ভারী জিনিস হলো মানুষের ঋণ, কারণ এই বোঝা মানুষ সারা জীবন বয়ে বেড়ায়। মন্ত্রী সহ সবাই মাথা নিচু করে ফেলল। রাজার রাগ। চাষার বুদ্ধি দেখে রাজা ভিতরে ভিতরে রেগে গেল। রাজ দরবারে নেমে এলো গভীর নীরবতা। রাজার শেষ প্রশ্ন শুনে সবাই অবাক, কারণ মানুষের মনের কথা জানা তো অসম্ভব। এবার হয়তো সত্যিই হারতে চলেছে গরিব চাষা। কিন্তু চাষার মুখে কোনো ভয় নেই। সে শান্তভাবে রাজার দিকে তাকিয়ে রইল। কি হলো চাষা? এবার তো তোমার মুখে কোনো উত্তর নেই। মহারাজ, উত্তর আছে, তবে বলার আগে আমি নিশ্চিত হতে চাই। ঠিক আছে, বলো দেখি আমার মনে এখন কি চলছে। মহারাজ, আপনি এখন মনে মনে ভাবছেন আমি যেন এই প্রশ্নের উত্তর দিতে না পারি, আর আপনি যেন আমাকে হারাতে পারেন। দরবারে চমক। চাষার কথা শুনে পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। মন্ত্রী অবাক হয়ে রাজার দিকে তাকালেন, কারণ চাষা একদম ঠিক কথা বলেছে। রাজার লজ্জা। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখের হাসি মিলিয়ে গেল। হ্যাঁ চাষা, তুমি ঠিকই বলেছ। সবাই তখন চাষার প্রশংসা করতে লাগলো। মহারাজ,
শুধু রাজা হলেই বড় হওয়া যায় না, মানুষ বড় হয় তার জ্ঞান, বুদ্ধি আর ভালো ব্যবহারে। গরিব চাষার বুদ্ধির কাছে হার মেনে রাজা যখন চুপচাপ বসে আছেন, ঠিক তখনই রাজদরবারের দরজা হঠাৎ খুলে গেল। এক কালো পোশাক পরা রহস্যময় লোক ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। তার চোখে ছিল অদ্ভুত আগুনের ঝিলিক, আর হাতে ছিল একটি বন্ধ কাঠের বাক্স। পুরো দরবার ভয় আর কৌতূহলে স্তব্ধ হয়ে গেল। মহারাজ, শুনেছি আপনার রাজ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ বাস করে। হ্যাঁ, আমার রাজ্যে বুদ্ধিমান মানুষের অভাব নেই। তাহলে এই বাক্সের রহস্য কেউ সমাধান করতে পারবে নিশ্চয়ই? লোকটি বাক্সটি সিংহাসনের সামনে রেখে দিল। এই বাক্সের ভিতরে এমন কিছু আছে যা মানুষকে সুখও দিতে পারে, আবার ধ্বংসও করতে পারে। দরবারে সবাই ভয় পেয়ে গেল। কি আছে এর ভিতরে তা বলতে পারবো না মহারাজ। শুধু 3 দিনের মধ্যেই সঠিক উত্তর দিতে হবে, না পারলে পুরো রাজ্যে বিপদ নেমে আসবে। এই কথা শেষ করে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। রাজা ভয় পেয়ে গেলেন। এই কেমন রহস্য? মন্ত্রী, সৈন্য, কেউ কি বুঝতে পারছো বাক্সের ভিতরে কি আছে? কেউ কোনো উত্তর দিতে পারল না। মহারাজ, বিপদ, ভয়ঙ্কর বিপদ! কি সেই নতুন বিপদ? রহস্যময় লোকটি কি আবার ফিরে এসেছে? মহারাজ, বড় বিপদ! রাজ্যের ধানের গুদামে আগুন লেগেছে। কি বলছো? এত বড় আগুন? কেউ জানে না মহারাজ, কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। চারদিকে শুধু আগুন আর ধোঁয়া, কিন্তু আগুন যেন আরো বেড়েই চলেছে। চাষার সন্দেহ। চাষা আগুনের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। মহারাজ, এটা সাধারণ আগুন নয়। মানে? কেউ ইচ্ছা করেই আগুন লাগিয়েছে। সবাই অবাক হয়ে গেল। মহারাজ, আমার মনে হচ্ছে সেই রহস্যময় লোক আবার ফিরে এসেছে। কিন্তু কেন? সে কি চায়? আশা ভালো করে দেখে বুঝল এগুলো সাধারণ কোনো চিহ্ন নয়, এগুলো ধাঁধার সংকেত। রহস্যময় লোকটি আসলে আমাদের পরীক্ষা নিচ্ছে। ঠিক তখনই বাক্সের ভিতর থেকে আলো বের হতে শুরু করল। রাজা এসে পড়লেন। রাজাও শব্দ শুনে সেখানে চলে এলেন। চাষা, তুমি এখানে কি করছো? মহারাজ, আমি মনে হয় রহস্যের কাছাকাছি পৌঁছে গেছি। তাহলে তাড়াতাড়ি বলো, বাক্সের ভিতরে কি আছে? চাষা কিছুক্ষণ চুপ করে রইল। মহারাজ, আমার মনে হচ্ছে এই বাক্সের ভিতরে আছে এমন কিছু যা মানুষের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতা। কি আছে সেই রহস্যময় বাক্সে? চাষা কি সত্যিই রহস্যের সমাধান করতে পারবে? রাতের অন্ধকারে রহস্যময় বাক্সটি থেকে বের হওয়া আলো দেখে রাজা ভয় পেয়ে গেলেন। কিন্তু গরিব চাষা শান্তভাবে বাক্সটির দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন রহস্যের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। পুরো দরবার নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে মশালের আগুনের শব্দ। চাষা, তুমি কি সত্যিই বুঝতে পেরেছ এই বাক্সের রহস্য? হ্যাঁ মহারাজ, আমার মনে হচ্ছে এই বাক্সের ভিতরে কোনো ধন সম্পদ নেই। তাহলে কি আছে এর ভিতরে? মহারাজ, এই বাক্সের রহস্য শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বুঝতে হবে। তাহলে তুমি কি পারবে এর রহস্য বের করতে? আমি চেষ্টা করব মহারাজ, তবে আমাকে একটু সময় দিতে হবে।
চাষা কি পারবে রহস্যময় বাক্সের গোপন সত্য খুঁজে বের করতে, নাকি 3 দিনের মধ্যেই ভয়ঙ্কর বিপদ নেমে আসবে পুরো রাজ্যে? রহস্যময় লোকটি অদৃশ্য হওয়ার পর থেকেই পুরো রাজ্যে ভয় ছড়িয়ে পড়ল। সবার চোখ এখন সেই কাঠের বাক্সের দিকে। কেউ জানে না এর ভিতরে কি আছে, কিন্তু সবাই বুঝতে পারছে এটার সঙ্গে বড় কোনো বিপদ জড়িয়ে আছে। রাজা সারা রাত ঘুমাতে পারলেন না, আর গরিব চাষা গভীর চিন্তায় ডুবে গেল। চাষা, তুমি কি কোনো রহস্য বুঝতে পেরেছ? মহারাজ, আমি লক্ষ্য করেছি লোকটি বারবার সুখ আর ধ্বংসের কথা বলছিল। মানে, বাক্সের ভিতরে এমন কিছু আছে যা ভালো কাজেও লাগে আবার খারাপ কাজেও। কিন্তু সেটা কি হতে পারে এখনো নিশ্চিত নই মহারাজ, তবে আমি সত্য খুঁজে বের করব। রাতের রহস্য। সেই রাতে চাষা একাই রাজদরবারে গেল। চারদিকে অন্ধকার, শুধু মশালের আলো জ্বলছে। হঠাৎ সে শুনতে পেল অদ্ভুত শব্দ। খুলে দাও, খুলে দাও! চাষা ভয় পেলেও সাহস হারালো না। সে ধীরে ধীরে বাক্সটির কাছে এগিয়ে গেল। অদ্ভুত চিহ্ন। বাক্সের গায়ে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। হঠাৎ বাক্সের গায়ে থাকা চিহ্নগুলো জ্বলতে শুরু করলো। তারপর ধীরে ধীরে বাক্সটি নিজে থেকেই খুলে গেল। রাজা ও মন্ত্রীরা ভয় পেয়ে পিছিয়ে গেলেন, কিন্তু ভিতরে যা দেখা গেল তা দেখে সবাই অবাক হয়ে গেল। বাক্সের ভিতরে ছিল শুধু একটি আয়না। এটা কি একটা সাধারণ আয়না? না মহারাজ, এটা সাধারণ আয়না নয়। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতা। আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজ, মানুষ যখন আয়নায় নিজেকে দেখে তখন সে নিজের সত্য রূপ দেখতে পায়। ভালো মানুষ নিজের ভুল বুঝতে পারে, আর খারাপ মানুষ নিজের লোভ ও অহংকারে ধ্বংস হয়ে যায়। দরবারে সবাই চুপ হয়ে গেল। রাজার উপলব্ধি। রাজা ধীরে ধীরে আয়নার সামনে গেলেন। তিনি নিজের মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, তার অহংকার আর রাগের কারণে কত মানুষ কষ্ট পেয়েছে। আমি সত্যিই ভুল করেছি। মহারাজ, শক্তি দিয়ে রাজ্য চালানো যায়, কিন্তু মানুষের মন জয় করতে লাগে দয়া আর জ্ঞান। রাজা লজ্জায় মাথা নিচু করলেন। ঠিক তখনই রাজপ্রাসাদের বাইরে হঠাৎ চিৎকার শোনা গেল। তুমি কি বুঝতে পারছো লোকটি আসলে কি চায়? যার মহারাজ, সে শুধু ভয় দেখাতে আসেনি, সে পুরো রাজ্যকে দুর্বল করে দিতে চায়। কিন্তু কেন? কারণ সে প্রতিশোধ নিতে এসেছে। প্রতিশোধ? কার প্রতিশোধ? চাষা ধীরে ধীরে সেই অদ্ভুত চিহ্নের কথা মনে করতে লাগলো। মহারাজ, অনেক বছর আগে কি এই রাজ্যে কোনো জাদুকর বা জ্ঞানী মানুষকে শাস্তি দেওয়া হয়েছিল? রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আমার পিতা এক জাদুকরকে বিশ্বাসঘাতক ভেবে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন। মহারাজ, আমার মনে হচ্ছে এই রহস্যময় লোক সেই জাদুকরেরই ছেলে। তাহলে সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে? হ্যাঁ মহারাজ, আর সে শুধু রাজাকে নয়, পুরো রাজ্যকে শাস্তি দিতে চায়। ঠিক তখনই এক সৈন্য দৌড়ে এসে একটি পুরনো কাগজ দিল। মহারাজ, এটা আগুন লাগা জায়গার পাশে পাওয়া গেছে। চাষা কাগজটি খুলে দেখল এটা একটা গোপন মানচিত্র। মানচিত্রে পাহাড়ের ভিতরে লুকানো একটি গুহার চিহ্ন ছিল। রাজা, আমরা এখনই সেখানে যাব। সাবধান মহারাজ, এটা হয়তো একটা ফাঁদও হতে পারে। তবুও যেতে হবে, না হলে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা আর গরিব চাষা কি পৌঁছাতে পারবে সেই রহস্যময় গুহায়, নাকি সেখানে তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর বিপদ? গোপন মানচিত্র হাতে নিয়ে রাজা আর গরিব চাষা রওনা দিলেন পাহাড়ের দিকে। তাদের সঙ্গে ছিল কয়েকজন সাহসী সৈন্য।
কিন্তু সবার মনেই ভয়, সেই রহস্যময় গুহার ভিতরে কি লুকিয়ে আছে। রাত যত গভীর হচ্ছিল, পাহাড়ের পথ ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। হ্যাঁ মহারাজ, আমি অনেকক্ষণ ধরেই অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ চারদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। অনেক পথ পেরিয়ে তারা অবশেষে পাহাড়ের ভিতরে সেই গুহাটি খুঁজে পেল। মহারাজ, এই জায়গাটা ভালো লাগছে না। ভয় পেও না, আমাদের সত্য জানতেই হবে। তারা ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকল। চারদিকে অন্ধকার। হঠাৎ গুহার ভিতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো। স্বাগত মহারাজ, অবশেষে আপনি চলে এসেছেন। সবাই ভয় পেয়ে চারদিকে তাকাতে লাগলো। ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই কালো পোশাকের লোক। তুমি কে? কেন আমার রাজ্য ধ্বংস করতে চাইছো? কারণ তোমাদের রাজপরিবার আমার বাবার জীবন নষ্ট করেছে। তোমার বাবা কি সেই জাদুকর? হ্যাঁ, তোমাদের অন্যায়ের শাস্তি এখন পুরো রাজ্য পাবে। এই শক্তি পুরো রাজ্য ধ্বংস করে দিতে পারে, আর কেউ আমাকে থামাতে পারবে না। পাথর থেকে ভয়ঙ্কর আলো বের হতে লাগলো। মহারাজ, কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। চাষা কি পারবে সেই ভয়ঙ্কর শক্তিকে থামাতে, নাকি পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে? রাজা, সৈন্য আর গরিব চাষা ভয় পেয়ে গেলেন। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু চাষা বুঝতে পারল এখন ভয় পেলে চলবে না, বুদ্ধি দিয়েই এই বিপদ থামাতে হবে। আজ এই রাজ্যের শেষ দিন, কেউ আমাকে থামাতে পারবে না। তুমি প্রতিশোধ নিতে গিয়ে নির্দোষ মানুষদের মেরে ফেলছো। যখন আমার বাবাকে অপমান করা হয়েছিল, তখন কেউ তার কষ্ট বুঝেনি। চাষা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তোমার বাবার সঙ্গে অন্যায় হয়েছিল, কিন্তু পুরো রাজ্যকে ধ্বংস করলে কি সেই অন্যায় ঠিক হবে? লোকটি কিছুক্ষণ চুপ হয়ে গেল। প্রতিশোধ শুধু আরো ধ্বংস ডেকে আনে, ক্ষমাই মানুষকে সত্যিকারের শক্তিশালী করে। ঠিক তখনই লাল পাথরের শক্তি আরো বেড়ে গেল। এখন কি হবে চাষা? চাষা দ্রুত সেই রহস্যময় আয়নার কথা মনে করল। হেই, শক্তি মানুষের রাগ আর ঘৃণা থেকে জন্ম নিচ্ছে। এটাকে থামাতে হলে মন থেকে প্রতিশোধ মুছে ফেলতে হবে। রহস্যময় লোকটি কাঁপতে কাঁপতে পাথরের দিকে তাকালো। তার বাবার কথা মনে পড়ে চোখে জল চলে এলো। আমি শুধু বাবার সম্মান ফিরিয়ে আনতে চেয়েছিলাম। হঠাৎ লাল আলো ধীরে ধীরে নিভে যেতে শুরু করলো। তোমার বাবার প্রতি যে অন্যায় হয়েছিল, তার জন্য আমি ক্ষমা চাইছি। রহস্যময় লোকটি হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ভুল করেছি। রাজা সবার সামনে চাষার হাত ধরলেন। আজ থেকে তুমি শুধু একজন চাষা নও, তুমি আমার রাজ্যের সবচেয়ে জ্ঞানী মানুষ।